স্বাগত দর্শক, ৭১ জার্নালে আপনাদের সাথে আছি আমি তানিয়া রহমান। সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত এই অনুষ্ঠানে আমরা খবরের নানান বিষয় বিশ্লেষণ করি। পত্রপত্রিকা, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া ও নিউজ পোর্টালে যেসব খবর শিরোনাম হয়ে থাকে আমরা তা জানিয়ে দিই। সেই খবরের সাথে যুক্ত মানুষদের আমরা সংযুক্ত করি আমাদের আলোচনার টেবিলে। আমাদের স্টুডিও এবং অনলাইনে সংযুক্ত থাকা অতিথিরা সেসব খবরের গভীরে ঢোকেন। আমাদের সাথে আজ স্টুডিওতে আছেন নীলুফার চৌধুরী মনি, বিএনপি দলীয় সংসদ সদস্য। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং সময় দিয়েছেন। এবং দর্শক, আমরা বিভিন্ন সময় কিন্তু অন্য অতিথি যারা আছেন তাদেরকে কিন্তু আমরা আলোচনার সময় আমাদের যুক্ত করে নেই এবং তারাও কিন্তু তখন সে আলোচনায় আমাদের নানা রকম তথ্য দিয়ে থাকেন। আজকেও তার ব্যতিক্রম হবে না। আমাদের সাথে এর মধ্যে অন্যান্য অতিথিরাও কিন্তু যুক্ত আছেন আমাদের সাথে জুমে মোস্তফা মামুন, সম্পাদক আগামী সময়ের, এবং একই সাথে আছেন ব্যারিস্টার সাজ্জাদ আলী চৌধুরী, আইনজীবী, সুপ্রিম কোর্টের। আশা করি আমরা তাদেরকে সংযুক্ত করতে পেরেছি। আরেকজন অতিথি নিশ্চয়ই এর মধ্যে যুক্ত হবেন, ব্যারিস্টার সাজ্জাদ আলী। অনেক ধন্যবাদ এবং স্বাগত ৭১ চ্যানেলে যুক্ত হয়েছেন আপনি আমাদের সাথে। আলোচনা শুরু করতে চাই আপনাকেই দিয়ে, কারণ হচ্ছে বর্তমান সরকারের ৫ মাস পূর্ণ হয়েছে। আপনার দৃষ্টিতে সরকারকে যদি মার্ক দিতে বলি, আপনি ১০-এ কত মার্ক দেবেন? ব্যারিস্টার সাজ্জাদ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। ধন্যবাদ ৭১ জার্নালকে এবং আমাকে যারা শুনছেন, এবং নীলুফার আপাকে। উনি এমপি হওয়ার পরে আমার সাথে প্রথমবার কোথাও দেখা হলো। থ্যাংক ইউ। সবচেয়ে বড় কথাটা হচ্ছে বর্তমান সরকার একটা গণতান্ত্রিক অনেকদিন পরে, একটা ফ্যাসিস্ট আমলের পরে একটা গণতান্ত্রিক পদযাত্রা শুরু করেছে। অনেকেই বলে যে এটা আসলে খুব অল্প সময় একটা সরকারকে তার সফলতা বা ব্যর্থতা বিবেচনা করার জন্য। কিন্তু আমি মনে করি সরকারের অনেকগুলো সফলতা আছে, কিন্তু তার সাথে ব্যর্থতার পাল্লাগুলো আমাদেরকে দেখতে হবে। শুধু তাকে প্রশংসায় ভাসিয়ে দিলে তো আরেকটা নতুন ফ্যাসিস্ট তৈরি হবে। যার কারণে আমি হয়তো ১০০তে ১০০ দিব না আপনার কথায়, কিন্তু আমি অবশ্যই একটা তাদের যেহেতু ভালো কিছু ইনিশিয়েটিভ আছে, আমি তাদেরকে এটা ব্যাপারে অবশ্যই সাধুবাদ জানাই। কিন্তু যেহেতু আইনশৃঙ্খলার যে পরিস্থিতি, করাপশন নিয়ে, বিশেষ করে কিছু মন্ত্রী নিয়ে যেহেতু স্পেসিফিক কথা আছে, শুধু তাই না, আমরা কয়দিন আগে দেখছি বাচ্চাদের আন্দোলন, যেখানে শিক্ষামন্ত্রী কিছু শব্দচয়নের মানে শব্দচয়ন বা কোন শব্দটা বলবেন সেটা সিলেকশন করার ব্যর্থতার কারণে একটা রীতিমতো একটা আন্দোলন শুরু হয়ে গেছে তার পদত্যাগের জন্য। এবং শুধু তাই না, আমরা দেখতে পাচ্ছি অনেক ইনস্টিটিউশনে দেখা যাচ্ছে কি নিজেদের লোক অ্যাপয়েন্টমেন্ট করার মাধ্যমে নেপোটিজম যেটা হচ্ছে, সেটাও বেসিক্যালি লক্ষ্য করার মতো। সরকারের এই ছোট একটা সময় আমরা যদি ইনস্টিটিউশন ওয়াইজ যদি দেখি, তাহলে দেখি বাংলাদেশ ব্যাংকের অ্যাপয়েন্টমেন্ট, দুদকে এখনও কোনো অ্যাপয়েন্টমেন্ট হয় নাই। তারপর হচ্ছে আরও অনেকগুলো ইস্যুতে আমরা দেখি সরকার অবশ্যই যথার্থ ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে। এক্ষেত্রে যদি প্রপার শব্দ বলতে হয়, তাহলে এই সব ক্ষেত্রে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। তারপরও আমি মনে করি সরকার সামনের দিকে অবশ্যই এগিয়ে যাক, এ প্রত্যাশাই করি বাংলাদেশের জনগণের আগামী দিনের। অবশ্যই। কিন্তু আপনি দলীয়করণের কথা বললেন, কোথায় কোথায় দলীয়করণ হয়েছে বলে আপনাদের কাছে মনে হচ্ছে? মানে এখানে তো সরকার স্বচ্ছতার ভিত্তিতে যেসব জায়গায় নিয়োগ দেওয়ার কথা সেরকম কথা বলেছেন, সেখানে আপনাদের কেন মনে হচ্ছে যে সেখানে দলীয়করণের মতো ব্যবস্থাপনায় গিয়েছে বর্তমান সরকার? এটার দলীয়করণের উজ্জ্বলতম উদাহরণ তো অবশ্যই বাংলাদেশ ব্যাংক। কারণ যাকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ করেছেন, তিনি অবশ্যই অস্বীকার করার সুযোগ নেই যে এই সরকারের ইলেকশন পরিচালনা কমিটির সদস্য ছিলেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনি দেখেন সরকার নির্বাচিত হলো, কিন্তু তারা যদিও বা বলছেন এই বছরের অক্টোবরে অন্যান্য ইউনিয়ন পরিষদ বা স্থানীয় সরকার ইলেকশনগুলো দিবেন, কিন্তু বাকি সব জায়গায় তারা যে প্রশাসকগুলো অ্যাপয়েন্টমেন্ট করেছেন, দেখেন সবগুলো কিন্তু তাদের হয় ইলেকশনে হেরেছেন, এরকম এমপি ইলেকশনে দাঁড়িয়েছেন, সেখানে হেরে গেছেন এরকম লোক, অথবা তাদের দলীয় কোনো পোস্ট পদবি হোল্ড করেন এরকম লোকগুলোকে তারা অ্যাপয়েন্টমেন্ট করছেন। এরপর শুরু তাই না, আমি হয়তো সবগুলো ইনস্টিটিউশন এত ছোট্ট সময়ে উদাহরণ দিতে
পারবো না, কিন্তু দেখা যাবে কি সবগুলো ইনস্টিটিউশনের দিকে যদি আপনি তাকান, তাহলে দেখা যাবে তারা তাদের অ্যাপয়েন্টমেন্টগুলো অবশ্যই তাদের দলের লেজুর ভিত্তির সাথে জড়িত অথবা দলীয় অনুগত লোকদেরকে তারা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন। এগুলো আসলে আপনারা হয়তো একটা সহজভাবে বলতে পারে, যেহেতু নীলুফার আপা আছেন, বলতে পারেন যে আমরা তো একটা দলের সরকার, আমরা কি বাইরের দলের লোককে অ্যাপয়েন্ট করবো? আসলে একটা দল যখন সরকার গঠন করে, তারা কিন্তু তখন আর কোনো দলের থাকে না, তখন সেটা জনগণের রিপ্রেজেন্ট করে। এখন যখন আপনি জনগণের রিপ্রেজেন্ট করবেন, তখন অবশ্যই আপনার আপনি আপনার দলের লোকদের প্রিভিলেজ দেওয়ার জন্য কিন্তু আপনি সেখানে বসেননি। আপনি সেখানে বসছেন যোগ্যতার খাতিরে, তার যোগ্যতার খাতিরে অথবা আদার্স ক্যাটাগরিগুলো ফুলফিল যাদেরকে করার। নিয়োগ দেওয়া হয়েছে তাহলে কি তাদের যোগ্যতার জায়গায় আপনি মনে করছেন তারা সঠিক ব্যক্তি নন? আমি মনে করি, অবশ্যই মনে করি, এই ক্ষেত্রে সরকার যোগ্যতা খাতিরে অ্যাপয়েন্টমেন্ট দিতে ব্যর্থ হয়েছে। আপনি আছেন আমাদের সাথে নীলুফার চৌধুরী। 5 মাস পার করেছে বর্তমান সরকার, নানা রকম আসলে সমালোচনা আলোচনার মধ্যে দিয়েই হয়তো যেতে হবে সরকারকে। আপনার দৃষ্টিতে কি মনে হয় ব্যারিস্টার সাজ্জাদ আলী চৌধুরী যেসব বিষয় সামনে তুলে নিয়ে আসলেন, যে আইন শৃঙ্খলা থেকে শুরু করে নানা জায়গায় বর্তমান সরকার দলীয়করণ করেছে, কিন্তু সেই দলীয়করণের জায়গায় যোগ্যতার যে ভিত্তিটি সেটাই তার বক্তব্য হচ্ছে যে যোগ্যতার জায়গায় আসলে দলকে এখানে প্রাধান্য দেওয়া হয়েছে। আসলে কি তাই? ধন্যবাদ আপনাকে যারা শুনছেন, এবং আমার সাথে যে দুইজন আছেন সাংবাদিক এবং ব্যারিস্টার সাহেব, দুইজনকেই শুভেচ্ছা। দেখেন, এইখানে এটাও বলেছেন সাজ্জাদ সাহেব যে বিএনপি সরকার একটা দলীয় সরকার। তো দলীয় সরকার, কিন্তু দলের ওরকম উনি বারবার দুইবার বললেন বাংলাদেশ ব্যাংকের কথা। বাংলাদেশ ব্যাংকের গভর্নর উনি কিন্তু দলের কোনো পদ পদবিতে নাই। আমি যদি বলি ওনাকে, সাজ্জাদ সাহেবকে, যে বিএনপি দুইজন উপদেষ্টা নিয়োগ করেছেন, একজন প্রতিমন্ত্রীর পদমর্যাদায়, একজন ফুলমন্ত্রীর পদমর্যাদায়, জনাব তিতুমির সাহেব অর্থের মতো জায়গায়, এবং ডাক্তার জাহিদ উনি তথ্য এবং আরও একটা দুটা আছে, তারা কিন্তু বিএনপি করে নাই। দলের মধ্যে জুনায়েদ সাকি, মানে সরকারের ভেতরে যেটা আরেক দল থেকে আসা, ববি হাজ্জাজ, নূর, এরা কিন্তু বিএনপির না, তো তাদেরকেও দিয়েছে। তো এই জায়গা থেকে আমি বলতে চাই যে উনি যে কথাটা বলেছেন, উনি হয়তো বলতে চেয়েছেন যে সিটি কর্পোরেশনগুলোতে যে কিছু দিনের জন্য দায়িত্ব দিয়েছে, এটা কিন্তু কোনো উপায় নাই। আপনি জানেন যে বহুদিন বাংলাদেশে গণতন্ত্র অনুপস্থিত। 15.5 বছর একটা সরকারের ফ্যাসিস্টপনা ছিল। বহু বছর বাংলাদেশের মানুষের জবান বন্ধ ছিল একরকম। সেইখানে যখন বিএনপি জনগণের ভোটে আসছে, তখনও কিন্তু একটা শ্রেণী বিএনপিকে প্রতিটা পদক্ষেপে, যাতে বিএনপি ভালো কাজ না করতে পারে, এগিয়ে যেতে না পারে, দেশের জন্য মঙ্গলকর কাজ না করতে পারে, এই জন্য চেষ্টার কোনো ত্রুটি রাখছে না তারা, যে কোনো সময় যে কোনো জায়গায়। সেই জায়গায় বিএনপি যদি আপনি ওনার কথা মতো বা ওনাদের কথা মতো যদি অন্য জায়গা থেকে এনে যদি প্রশাসনে রাখতো, এটা তো প্রাইমারি কিছুদিনের জন্য, নির্বাচনের ডেট খুব তাড়াতাড়ি পড়ে যাবে, আপনারাও জানেন। তো সেই জায়গায় তারা যদি অন্যায় কাজগুলো করতো, তাহলে বিএনপির একদম যাওয়ার কোনো জায়গা থাকতো না। এখানে কিছুটা বিশ্বস্ততার উপর ডিপেন্ড করে। এইখানে চাইলেই আমি আরেকজনকে রাখতে পারি না। যেমন প্রশাসনে বিএনপির লোক খুব নাই, খুব একটা, প্রশাসন কিন্তু অন্যরা চালাচ্ছে। এখনও ফ্যাসিস্টের লোকরা আছে, সেই সাথে বিরোধী দলের তাদের লোকজন আছে। তাতে কি হয়েছে, প্রশাসন কিন্তু আমরা যেভাবে, দেশ যেভাবে চায়, আমি বিএনপির না, বাংলাদেশের জনগণ যেভাবে চায়, প্রশাসনকে কিন্তু আমরা ওইভাবে পাচ্ছি না এখন পর্যন্ত। তো সেই জায়গায় আমি বলতে চাই যে আপনার এই যে দেখেন যেটা কথা আসলো, এতগুলো পজিটিভ কাজ করেছে বিএনপি এই 5 মাসে, কতগুলো আপনি নিজেই জানেন, যেহেতু আপনারা খবর পড়ার সাথে জড়িত, টকশোর সাথে জড়িত। সেই জায়গায় আপনার একটা পরীক্ষার ডেট নিয়ে, একটা কথা বলা নিয়ে ধরেই নিলাম যে কথাটা হয়তো বা যেভাবে এই প্রজন্মের সন্তানরা শুনতে চায়, হয়তো ওই প্রজন্মের হয় নাই। কারণ আমরা বা আমার সিনিয়র এহসানুল হক মিলন সাহেব আরও আগের প্রজন্মের,
হতে পারে যে আমি আপনার মতো আপনি যেভাবে চান ওভাবে আমি ডেলিভার দিতে পারি নাই, সেটার জন্য কিন্তু আমি মহান জাতীয় সংসদে দুঃখ প্রকাশ করেছি। তারপরেও কিন্তু যে আন্দোলনটা করলো বা করানো হলো, পেছনে যারা থাকলো তারা কিন্তু দেশের মঙ্গলের জন্য না। আমি ছাত্রছাত্রীদেরকে দোষ দিচ্ছি না, তারা অবশ্যই বৃষ্টিতে ভিজে পানিতে করে, এটার জন্য শুধু শিক্ষামন্ত্রী একাই জড়িত তা না। এইসব দেখে সচিব, এইসব দেখে ডিজি, এইসব দেখে ওই শিক্ষা প্রতিষ্ঠানের হেড অব দ্য ডিপার্টমেন্ট। তো তারা সবাই মিলে কিন্তু একটা কাজ করতে পারতো, কিন্তু সেখানে লোডটা সব মন্ত্রীদেরই নিতে হয়, ঠিক আছে। তো উনি তো সরি বলেছেন ওনার জায়গায়। তো এই জায়গাটায় মানে বিএনপি যেভাবে সহযোগিতা পাওয়ার কথা যে কোনো জায়গায়, সেই সহযোগিতাটা বিএনপি পাচ্ছে না। তারপরেও নির্বাচনী ইশতেহারে যে ধরনের কথা তারা বলেছিলেন, আপনার ফ্যামিলি কার্ড বলেন, কৃষক কার্ড বলেন, কৃষকের ঋণ মওকুফ বলেন, আপনার ব্যক্তি এই যে এখন এই যে আপনার এখানেই দেখলাম প্রবাসীদের কার্ড প্রায় খুব তাড়াতাড়ি দিয়ে দিবে। এই যে এই জিনিসগুলো যে কাজ করার প্রত্যেকটা জায়গায়, টিকাগুলোকে আগে সরকারের যে সমস্যাটা ছিল সেই টিকাগুলোকে একদম 100% এখন দিয়ে দেওয়া ব্যবস্থা করে তড়িৎ গতিতে, এগুলো তো বিএনপির একটা, আমি অবশ্যই মনে করি এটা পজিটিভ এবং চরম শত্রু। সর্বশেষ বাজেট নিয়ে, বাজেটের যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির ট্যাক্স মওকুফ করা, কর মওকুফ করানো, এই কাজগুলো এগুলো তো এই সরকার করার চেষ্টা করছে জান প্রাণ দিয়ে দেশের মানুষের মঙ্গলের জন্য। একটা দেশের শেষ জায়গায় অর্থনীতি ছিল, সেইখান থেকে, এবং তারপরে ইন্টারিমের 18 মাস যত স্বপ্ন দেখানো হয়েছিল, এবং আমরাও মনে করেছিলাম যে ইন্টারিম প্রধান যেহেতু আন্তর্জাতিক মানের একজন মানুষ, ওনার জন্য হয়তো বা আমরা অনেক সহযোগিতা পাবো সারা বিশ্ব থেকে, কিন্তু আমরা কানা করি, পাই নাই তো পাই নাই, বরং আমাদের পাসপোর্টের মান আরও কয়েক ধাপ নিচে নেমে গেছে। সেই জায়গা থেকে বাংলাদেশকে টেনে তোলা, মানে খাদের ভেতর থেকে, কিনার থেকে না, টেনে তোলা কিন্তু ভীষণ কঠিন। এখানে ক্রেন দিয়েও আপনার কাজ করা যায় না, কথার কথা। সেই জায়গায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সহ বিএনপির যে নীতি নির্ধারক মহল, তারা চেষ্টা করছেন, আমরা চেষ্টা করছি যাতে আগামীতে, যেটা অর্থমন্ত্রী বলেছেন বাজেট পেশের সময়, যে আমি যদি পরিপূর্ণতা চাই তাহলে আমাকে 4 বছর লাগবে। তা আমি চাইলেই বললেই যে এটা তো না, আপনার যে ওই কি ম্যাজিক না, যে আমি ম্যাজিকে টাচ করলাম আর সব কিছু হয়ে গেল। এটা হওয়ানোর জন্য কাজ করতে হবে, দেশে কাজ করতে হবে, বিদেশে কাজ করতে হবে। আমাদের যত ঋণ আছে সেই ঋণগুলোর উপর ব্যবস্থা নিতে হবে, যাতে কিস্তি যদি একটু দেরিতে বা কিস্তি যদি আস্তে আস্তে দিতে পারতাম আমরা, যেটা প্রতি বছর কিন্তু কিস্তির পরিমাণ ডাবল হচ্ছে, তো সেটা যদি কমানো যায় তাহলে হয়তো বা এই তলানিতে পড়ে থাকা দেশটাকে আরেকটু উদ্ধার করা যাবে। সেই জন্য সহযোগিতা দরকার প্রত্যেকের। এটা এককভাবে বিএনপি এককভাবে করবে আমি এটা মনে করি না, প্রত্যেকেরই সহযোগিতা দরকার যার যেখান থেকে। এবং অবশ্যই সহযোগিতা করছে সরকারকে বিরোধী দল, আমি এই নিয়ে কিছুই বলতে চাই না, এই কারণে সংসদে বিরোধী দল অসহযোগিতা করছে আমি বলবো না সংসদে, কারণ যেটুকু চুলচেরা হিসেবে, কারণ আপনি যা বলবেন ওটাও রেকর্ড থাকবে, আমি যা বলবো সেটাও রেকর্ড থাকবে। সো এই জায়গাটায় বিরোধী দল খুব ভালো বুঝেন, তারা ওই জায়গাটায় আপনার অসহযোগিতা করছে আমি বলবো না। তবে বাইরে যে কাজগুলো, যেটা যেমন ধরেন 2 মাসের বিরোধী সরকারকে বিরোধী দল বলছে পৃথিবীর সবচেয়ে অজনপ্রিয় সরকার। 2 মাসে আপনি একটা সরকারকে কি বুঝবেন কতটা জনপ্রিয় বা অজনপ্রিয়? তো এটা আমি ধরলাম মেঠো বক্তৃতা, বা আমি ধরলাম যে রাজনৈতিক বক্তৃতা। তো আমি এমনি বলবো, আমি চাই যে বিএনপির চুলচেরা সমালোচনা করুক বিরোধী দল, তাতে হবে কি সরকার তটস্থ থাকবে, সরকার কাজ করার জন্য আরো উৎসাহ পাবে, এবং চুলচেরা তাদের বিশ্লেষণের ওখান থেকে সরকার কি কি কাজ করতে হবে এটা আরেকটু সে অ্যাডভান্স হবে। তো এইটা যত বিরোধী দল ছায়া সরকার হয়ে উঠবে, দেশের জন্য তত গণতন্ত্রের জন্য মঙ্গল থাকবে। অবশ্যই আমরা এই আলোচনায় ফিরবো। আমাদের সাথে আরেকজন অতিথি মোস্তফা মামুন যুক্ত হয়েছেন, তবে তার কাছে যাবার আগে আমাদের সাথে আরেকজন অতিথি, বিরতির আগে যেমন পরিচয় করে দিয়েছিলাম দর্শক আপনাদের, মোস্তফা মামুন, সম্পাদক আগামী শোয়ে। মোস্তফা মামুন, আশা করি শুনতে পাচ্ছেন আপনি আমাকে। আপনার কাছে ছোট করে একটু সরকারের 5 মাসের মূল্যায়ন শুনে আমরা অন্য রাজনৈতিক আলাপে যেতে চাই। হ্যালো।
জি, মোস্তফা মামুন, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? প্রশ্নটা আবার একটু বলবেন, আমি শুনতে পাই। সরকারের যে 5 বছর পূর্ণ 5 মাস যে পূর্ণ হলো, দুঃখিত, সেটাকে কিভাবে আপনি মূল্যায়ন করবেন? মিশ্র, মিক্সড। এরকম হয় যে কোনো সরকারি যদি 5 মাস থাকে তাহলে বাংলাদেশের মতো দেশে তারা আসলে, আমি মনে করি মিশ্রটাই ভালো ফল। মানে তার পক্ষে আসলে সম্ভব না বাংলাদেশে। দেন এগেইন দেয়ার আর মেনি থিংস বিহাইন্ড। আপনার 2 বছর বাংলাদেশে একটা অদ্ভুত শাসন চলেছে, একটা অন্যরকম ব্যবস্থা, এক ধরনের নানা রকম দাবির চর্চা হয়েছে, এক ধরনের স্বেচ্ছাচার হয়েছে। তার আগে 15 বছর একটা স্বৈরাচারী সরকার ছিল, নির্বাচন ছিল না, মানুষের অধিকার অনেক সীমিত ছিল বা ছিলই না কোনো কোনো। তো অনেকগুলো জায়গার পর বিএনপি ক্ষমতায় এসছে অনেক বছর পর। এই সময় আসলে পৃথিবী বদলে গেছে, দেশও বদলে গেছে। এবং আমাদের প্রধানমন্ত্রী দেশের বাইরে ছিলেন, তার ফলে আমার মাঝে মধ্যে মনে হয় পজিটিভ দিক হচ্ছে উনি যে দেশে ছিলেন সেই ওয়েস্টের বাস্তবতায় কিন্তু ছাপ আমরা দেখতে পাই, কিছু কল্যাণমূলক চিন্তা, তার সাদামেরা নিজের চলাফেরা। এবং আমার কাছে মনে হয় যে প্রধানমন্ত্রী যে গতি এবং যে চিন্তায় আগাচ্ছেন সেই চিন্তাটা আসলে তিনি তার দলের মধ্যে সঞ্চার করতে অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়েছেন। কারণ দলের মধ্যে আমরা আসলে মন্ত্রীদের লাগামহীন বক্তব্য সেটা দেখতে পাই, দলের নিয়ন্ত্রণহীনতা, দলের মধ্যে খুনাখুনি, রাজনৈতিক মানে খুনাখুনি, তারা দেখা যায় সরকার দলীয় লোকের মধ্যেই যে খুনাখুনির পরিমাণটা বেশি। কার্ড এবং কল্যাণমূলক কিছু কাজ হয়েছে যেগুলা বেশ ভালো। আবারও বলছি যে সেগুলা প্রধানমন্ত্রীর তরফে তার উদ্যোগ, তার চিন্তার আসলে ছাপ নানাভাবে দেখা যাচ্ছে, সেইটাতে পজিটিভ আমরা আশা করি। তো যখন আবার প্রধানমন্ত্রীকে বেরিয়ে বৃহত্তর সরকারের দিকে যাই, তখন আমরা খুব বেশি পরিবর্তন কি দেখতে পাই? আমি দেখতে পাই না, কোন অর্থে দেখতে পাই না। যে ওই লাগামহীন কথাবার্তা তো বললামই, তার বাইরে কোনো কোনো ক্ষেত্রে আমাদের কাছে মনে হয় যে তারা আসলে অনেকেই সেই 2006 সালে রয়ে গেছেন এবং সব ইস্যুকে তারা অগ্রাধিকার করছেন, যে এটা আসলে এখন আর বাংলাদেশের 20 বছরের বাস্তবতায় অগ্রাধিকার না। অনেক ক্ষেত্রে পরের প্রজন্মের ভাষাকে তারা বুঝতে পারছেন না। 20 বছরের সময়, এই সময়ের যে ভাষা চিন্তা, আমার কাছে মনে হয় অনেকে সেটা বুঝতে পারছেন না। সেই প্রথাগত রাজনীতি করছেন, যে রাজনীতি আসলে বাংলাদেশে অনেক ক্ষেত্রেই যে রাজনীতি আসলে কি বলা যায় প্রত্যাখ্যাত হয়েছে, সেই মেসেজটা অনেক ক্ষেত্রে ধরতে পারে না। ফলে মাঝে মধ্যে মনে হয় তারা যে সরকারে এসছেন তারা আসলে হয়তো মনে করছেন যে এই সরকারটা হতে ওই যে আগে আমাদের হতো না এক টান পর, একবার আওয়ামী লীগ, একবার বিএনপি, সেই রকম ভাবে এসছেন। মাঝখানে 15-17 বছরের গ্যাপটা অনেক ক্ষেত্রেই দেখা যায়, কিন্তু গ্যাপটার ভাব যেমন বোঝা যায়, কিন্তু আবার সেই পুরনো চেহারা, পুরনো চরিত্রগুলো দেখা যায়। কিন্তু আমাদের মানতেই হবে এই যে সময় অত্যন্ত অস্থির একটা সময়, বৈশ্বিক পরিস্থিতি অত্যন্ত খারাপ, অনেক গ্লোবাল ফ্যাক্টর আছে, দেশের ফ্যাক্টরের সঙ্গে সেগুলোর কারণে অর্থনীতির একটা বড় চাপ আছে। আমাদের চাপ বড় একটা সংকটে ছিল, অর্থ পাচারের একটা সমস্যায় তারা বহন করে চলছে। পরে সেটা দিয়ে অর্থনীতিকে সামাল দেওয়া, আবার অর্থনীতিকে সামাল দিতে গেলে জনগণকে কিছু রাখতে হবে, টাকা ব্যয় হবে, সেই টাকা আবার কোথা থেকে আসবে, বলে অনেক খুব জটিল একটা কমপ্লেক্স তাদেরকে ফেস করতে হচ্ছে। সেই ফেসের জায়গা থেকে যদি আপনাদের বলেন অনেকগুলা জায়গা ভালো, আবার তারা আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি, আমি মনে করি যে সেটা বেশ সংকট, আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত সংকট। এটা সেই অর্থে উন্নতি হয়নি। মব কালচার যেটা চালু হয়েছিল সেটার ক্ষেত্রে আমরা আসলে কিছু উন্নতি দেখছি, কিন্তু জিনিসটা আসলে যে পুরোপুরি শেষ হয়ে গেছে তা নয়। বা অন্তর্বর্তী সরকারের আমলের যে কিছু সংকট তৈরি হয়েছিল, ঢালাও মামলা, হত্যা মামলা, সেগুলো সঠিক তদন্ত করা অথবা হচ্ছে সেগুলোর একটা ভিত করা, সেই জায়গা থেকে আমরা আসলে সেটারও আমরা খুব বেশি অগ্রগতি দেখতে পাই না। আমরা কথাবার্তা শুনছি কিন্তু প্র্যাকটিক্যাল অগ্রগতি দেখতে পাই না। বিদ্যুৎ সংকট আছে, সেটা সামাল দেওয়ার জন্য নানা রকম চেষ্টা করছেন। আমাদের কারখানাগুলোতে গ্যাসের সংকট আছে, কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, রপ্তানি আক্রান্ত হচ্ছে, এরকম আছে। কিন্তু একই সঙ্গে আরো বেশ কিছু প্যারামিটারে কিন্তু তারা মোটামুটি, আমি মনে করি, যেমন মিডিয়ার কথা যদি বলি, তুলনামূলক মিডিয়া তুলনামূলক স্বাধীনতা ভোগ করছে। সংকট কিছু আছে, সেটা আছে, কিন্তু কিছু কিছু স্বাধীনতা ভোগ করছে। আবার হচ্ছে বিরোধী দলের সঙ্গে সরকারের সম্পর্ক, সেটাও তো একটা বিবেচ্য বিষয়। সেই সম্পর্কে আমরা দেখতে পাই সেটার মধ্যে একটা মিশ্রতা আছে। আগে যখন তীব্রতা ছিল সেই তীব্রতা নাই। বিরোধী দলের তীব্রতার জবাব তারা দিচ্ছেন, আবার কোনো কোনো ক্ষেত্রে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করছেন, সরকার ডাকছে, তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছে, এটাও একটা পজিটিভ চেঞ্জ বলে মনে করি। তো এগুলো হলে আমাকে যদি বলেন বিস্তারের মধ্যে আমি বলবো যে সরকার 50-এর বেশি নাম্বারই পাবে। এবং আরেকটা বিষয় হচ্ছে আপনাকে যে কোনো সরকারকে 6 মাস সময় দিতে হবে।
আমি ঠিক এই জায়গাতেই আসছিলাম যে যে এই চুলচেরা আসলে বিশ্লেষণ হচ্ছে এবং আমাদের সাথে যেহেতু সরকার দলীয় মাননীয় সংসদ সদস্য আছেন, তিনিও কিন্তু বলেছেন যে সরকারও চায় যে যেন চুলচেরা বিশ্লেষণ হয়, যাতে সরকারও নিজের কাজের ক্ষেত্রে এক ধরনের জবাবদিহিতা নিশ্চিত করতে পারে এবং ভুল কম যাতে হয়, মানুষের কল্যাণ যাতে বেশি হয়। সেই জায়গায় 5 মাসের সরকারকে নিয়ে যে ধরনের সমালোচনা হোক বা ভুলের কথা বারবার বিরোধী পক্ষ থেকে বলা হচ্ছে এবং এক ধরনের ইঙ্গিত এরকম যে সরকারকে আর বেশি দিন আসলে রাষ্ট্র পরিচালনা করতে দেয়া হবে না, খুব দ্রুততার সাথেই তাদেরকে সরিয়ে ফেলা হবে। এই জায়গায় যাবার মতো তো কি আসলে অবস্থা হয়েছে দেশে বা সরকারের? মোটা না, প্রথম আমি মনে করি যেটা এই সংস্কৃতি থেকে আমাদের বের হওয়া উচিত যে যখন নির্বাচন হয়ে যায় তখন সেটা 5 বছরের জন্য সরকার। আমাদের প্রথম না এটা মেনে নিতে হবে, এটা মেনে নিয়ে আমি আমার রাজনীতি করবো। দুই দল, সরকারও তাই করবে, বিরোধী দল তাই করবে। সরকার 5 বছর পর এনশিওর করবে, যেটা আমরা মনে করছি তত্ত্বাবধায়ক রায়টা আশা করছি এনশিওর হবে, যেটা প্রপার ইলেকশন হবে। যদি প্রপার ইলেকশনটা হয় তাহলে কিন্তু আপনার সরকারকে আপনার ভুলটা আপনি ধরাবেন, ভুললে সরকারকে বিব্রত রাখবেন, কিন্তু খুব বেশি ভুল ধরে দিলে লাভ নেই। কারণ সরকার যদি শুদ্ধ হয়ে যায় 5 বছর পর নির্বাচনে জিতে যাবে, জাস্ট আমি জোকিংলি বলছি আর কি। কিন্তু কোনোভাবেই সরকারকে ফেলে দেওয়ার চিন্তা আমি মনে করি গণতান্ত্রিক দেশে এটা ভালো না। কারণ সরকারকে যদি আপনি ফেলে দেন, তো আমাদের দেশে তো আপনার 70 অনুচ্ছেদ ইত্যাদি কারণে কিন্তু পার্লামেন্টারি যে অন্যান্য অনেক জায়গায় কিন্তু চেঞ্জ হয়, ব্রিটেনে চেঞ্জ হয়, আস্থা হারায়, কিন্তু গণতান্ত্রিক সরকারই থাকে। কিন্তু আমাদের দেশে যেহেতু সেটাও নাই, ফলে আমাদের দেশে কি হবে, একটা সর্বোচ্চ কি হতে পারে, আপনার একটা অন্তর্বর্তী নির্বাচন হবে, মধ্যবর্তী নির্বাচন হবে, তাই তো? যদি আপনি সরকারকে ফেলে দেন, সেটাও আমাদের সমাধান করবে কি, সংকটের সমাধান করবে কি? এবং আমরা প্রপারলি 5 বছর চালানোর পরে কোন পক্ষের অধীনে নির্বাচন করবো সেটা ঠিক করতে পারে না। তো মধ্যবর্তী ধরেন পড়ে গেল, তো নির্বাচন হলো, সেই নির্বাচনটা কিভাবে হবে, কার অধীনে হবে, এটা কি কেউ মানবে? ফলে আমাদের ওই এবং সেটা কিন্তু বিরোধী দলের জন্য ভালো না। কারণ অতীতে আমরা দেখেছি কিন্তু এরকম ঘটনায় তৃতীয় শক্তি আসে, এবং তৃতীয় শক্তি আসলে কিন্তু সরকার বিরোধী দল কারোই লাভ হয়, মানে লং রানে আসলে কারো লাভ হয়, তাৎক্ষণিকভাবে বিরোধী দল মনতে পারে। তো আমি মনে করছি এখন যেহেতু যে পরিবেশ আমরা মনে করছি যে একটা নির্বাচন হয়েছে, নির্বাচন নিয়ে প্রশ্ন আছে, থাকবে, কিন্তু সেই নির্বাচনের যে প্রশ্নগুলো আমাদের বিরোধী দলরা তুলছেন, আমি সেই প্রশ্নগুলোর আমি মনে করি না যে এগুলো কিছু কিছু পয়েন্ট আছে সেটা নির্বাচনে বাংলাদেশের নির্বাচন 100% হবে না। তো মোটা দাগে এই নির্বাচনে এমন কোনো গ্রস ভায়োলেশন হয়নি যেটা ভিত্তিতে আমরা বলতে পারি নির্বাচনে গ্রহণযোগ্য। নির্বাচন যদি গ্রহণযোগ্য তার 5 ম্যান্ডেট আছে। এখন নির্বাচনে অন্য একটা প্রবলেম আছে, নির্বাচনে সামগ্রিকভাবে সর্বজন অংশগ্রহণ ছিল কিনা সেটার অন্য আলোচনা অনেকে করছে, এবং সেটা কিছু না, কারণ বিরোধী দল বলেছে যে এই নির্বাচনও নাকি ইঞ্জিনিয়ারিং হয়েছে, এটা নিয়েও এক ধরনের তাদের ভিতরে বক্তব্য আছে। ব্যারিস্টার সাজ্জাদ আলী চৌধুরী, আমরা একটু আপনার কাছে আসতে চাই, সেটি হচ্ছে যে সরকারের সাথে আপনাদের যদি দূরত্ব বাড়ে, তাহলে যে কথাটি এর আগে অনেকে বলেছেন এবং এখনো হয়তো আমাদের একজন অতিথিও বললেন যে তৃতীয় পক্ষের একটি আসবার অথবা আওয়ামী লীগের একটা সুযোগ চলে আসার আসলে অবস্থা হয়ে যায়। এটা নিয়ে আসলে আপনাদের মধ্যে দ্বিমত আছে যে আপনারা বলেন সরকারি দল ব্যবস্থা করে দিচ্ছে, সরকারি দল বলছে আপনারা ব্যবস্থা করে দিচ্ছেন। এই বাস্তবতায় আপনাদের আমির বলেছেন যে গণভোট যদি ব্যর্থ হয় তাহলে এই সরকারও ব্যর্থ হয়ে যাবে। গণভোটের রায় বাস্তবায়নের জন্য বর্তমান সরকার তো বলেছে যে তারা সেটি বাস্তবায়ন করবে। দেশের আরও অন্যান্য সমস্যার মধ্যে আপনারা ফোকাস না করে এই জায়গায় কেন হচ্ছে সরকারকে সবচেয়ে বেশি চাপ দিয়ে যাচ্ছেন? ধন্যবাদ। সত্যিকার অর্থে কিন্তু এখন কিন্তু প্রধানমন্ত্রী থাকার কথা ছিল শেখ হাসিনা, তাই না? এই সরকার আসলো কিভাবে? পথটা কি? পথটা অবশ্যই একটা আন্দোলন, বা কারো ভাষায় বিপ্লব, কারো ভাষায় গণ আন্দোলন, এর মাধ্যমে পরিবর্তনটা কিন্তু সূচিত হয়েছে। এবং এই পরিবর্তনের টার্গেটটা কি? একটা আমরা কি বাংলাদেশের জনগণকে একবার শেখ হাসিনাকে একবার, বা অথবা তার পরিবারকে, তারপরে বিএনপি অথবা তার পরিবার বর্গদেরকে এভাবেই করে কি দেখব? এটাই কি আমাদের নিয়তি? বাংলাদেশের জন্ম নেওয়ার পরে আমরা কি আর কোনো পরিবর্তন দেখতে চাই না? কোনো দল না, আমরা চাই বাংলাদেশের একটা সুষম পরিবর্তন, যে পরিবর্তনটা প্রতিটা মানুষকে টাচ করবে। এবং জুলাই সনদের যে টার্গেটটা, সেটা হচ্ছে বাংলাদেশের সব জায়গার একটা সুষম পরিবর্তন। সেই পরিবর্তনটার মধ্যে থাকবে ন্যায্যতা, সেই পরিবর্তনটার মধ্যে থাকবে কোয়ালিটি, সেই পরিবর্তনটার মধ্যে থাকবে ইনসাফ। এখন আমরা জুলাইকে যখন পাশ কাটিয়ে আবার সে আগের বাংলাদেশ সে ফেরত যেতে চায়, তখন কিন্তু এই যে
ন্যায্যতার কথা প্রশ্ন যে আসতেছে, পরিবর্তনের যে প্রশ্ন আসতেছে, সেটা কিন্তু ব্যর্থ হচ্ছে। কেন ব্যর্থ হচ্ছে? কারণ ব্যর্থতার কারণ হচ্ছে এটা, আপনারা সে আগের পথে হাঁটছেন। আগের পথটা কি? উন্নয়ন। আগের পথটা কি? উন্নয়নের গল্প। আগের পথটা কি? আমাদের স্তুতি গাওয়া। এটাই চলছে এখন। এখন আমরা কি সেগুলোই চাচ্ছিলাম? জনগণ কি চাচ্ছে সেগুলো? এখন বিএনপি হয়তো বলতে পারে, অথবা বিএনপি যারা সমমনা তারা বলতে পারে, হ্যাঁ সরকার তো উন্নয়ন করছে, প্রতিনিয়ত কার্ড দিচ্ছে, একটার পর একটা প্রধানমন্ত্রী অত্যন্ত সুন্দর সুচারু বিহেভিয়ার, আমাদেরকে মুগ্ধ করছে প্রতিনিয়ত। কিন্তু আসলে কি এই মুগ্ধতাই কি সব কিছু? মুগ্ধতার কিন্তু একটা সময় গিয়ে শেষ হয়ে যায়। আমরা আসলে এই মুগ্ধতার মধ্যেই থাকতে চাচ্ছি না, শুধু আমরা চাচ্ছি একটা কোয়ালিটিফুল চেঞ্জ। সেই চেঞ্জটা আনবে জুলাইয়ের যে সনদ, সেটার মাধ্যমে। এবং সেই জুলাই সনদকে বাস্তবতা দেওয়ার জন্য হচ্ছে যেই কি পয়েন্ট, সেটা হচ্ছে গণভোট। সেই গণভোটটা আপনাকে ম্যান্ডেট দিয়েছে বাংলাদেশের এই পরিবর্তনগুলো আনার জন্য, সেটা সংবিধান সংস্কারের মাধ্যমে অথবা সংশোধনের মাধ্যমে। এখন আপনি যখন সংস্কারকে ছুঁড়ে ফেলে দিয়েছেন, সংবিধান সংস্কারের জন্য সরকার যে কমিটি করেছে সেখানে তো আপনার অংশ নিচ্ছেন না। সেটা তো তা পরিবর্তিত আকারে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানেও কিন্তু কিছু কিছু পীড়াদায়ক ইস্যু আছে। যেমন ধরেন অনেকগুলোই, যেমন ধরেন আপনি অর্ডিন্যান্সগুলো 133টা অর্ডিন্যান্স নিয়ে যখন একটা কমিটি হলো, সেখানে কমিটিতে 5 জন বিরোধী দল থেকে রাখা হয়েছিল, 12 জনের কমিটিতে 7 জন মনে হয় বিএনপি থেকে রাখা হয়েছিল। দেখা যাচ্ছে কি, যেহেতু ওখানেও মেজরিটি বিএনপির সব কিছুই তো প্রায়োরিটি পাচ্ছে, সেখানে বিরোধী দল যেটা চাওয়ার কথা সেটা কিন্তু পাচ্ছে না। কিন্তু দেখেন, আপনি মেজরিটি না করে যখন এনার্জি কমিটি, যখন তেল নিয়ে খুব সমস্যা যাচ্ছে, তখন কিন্তু বিরোধী দলের 5 জন, সরকারি দলের 5 জন নিয়ে কমিটি করা হয়েছিল। এই কমিটি করার পরের দিন, 2-3 দিন পরের মধ্যে কিন্তু তেলের দাম পড়ে গেছে। আপনি যদি কোনো একটা বিরোধী দল থেকে প্রপার সহযোগিতা চান, তাহলে আপনাকে অবশ্যই যে কোনো কমিটি করবেন, যে কোনো ইস্যু করবেন, সেখানে কিন্তু সুষম একটা থাকতে হবে। তাহলে না হলে আপনি মেজরিটি ভিত্তিতে তো এদের কথার কোনো মূল্য থাকছে না। এখন ইস্যুটা হচ্ছে কিভাবে অন্য কিছু আসবে, কে আসবে, সেটা ইস্যু নেই। ইস্যুটা হচ্ছে এসছে তো, শেখ হাসিনা চলে গেছে, ডক্টর ইউনূস আসছে, এর পরিপ্রেক্ষিতে ফলোড বাই বিএনপি। এখন যদি আপনারা কথা রাখতে ব্যর্থ হন, কারণ আপনারা তো কথা দিয়েছেন, সেটা আপনাদের ম্যানিফেস্টোতে দিয়েছেন, সেটা জুলাই মানে আপনাদের গণভোটের প্রচারণা করে কথা দিয়েছেন, এটা তো একটা কথা। জুলাই সনদে স্বাক্ষর করে আপনারা ওয়াদা দিয়েছেন। এখন এত ওয়াদা, এত কিছু দেওয়ার পর আপনি যখন আপনার কথা রাখছেন না জুলাইয়ের ইস্যুতে, আপনি জুলাই সনদকে একদম আমি ধরে দিলাম ফর দ্য সেক অফ আর্গুমেন্ট ছুঁড়ে ফেলে দিলেন। আপনি আপনার ম্যানিফেস্টো আলোকে কথা বলতে যাচ্ছিলাম মানে আমি শুরু করি, আপনার কথা আমি ভয় পাই সব সময়। আমি ভয় পাওয়ার মতো কিছুই বলবো না, জাস্ট আপনার সাথে একটু আর্গুমেন্ট করব। সেই আর্গুমেন্টটা হলো এরকম যে বিএনপিকে আপনি যেভাবে দেখছেন, খুব যদি বড় করে দেখেন বিএনপি তত বড় না, খুব যদি ছোট করে দেখেন বিএনপি তত ছোটও না। আমি বড় না যেটা বলছি সেটা হচ্ছে বিএনপির সেই এখতিয়ারই নাই যে সংবিধানকে ফেলে দিয়ে আরেকটা সংবিধান কিংবা সংবিধানের বাইরে অবস্থান করা। যেটা আপনারা বলছেন 133টি অধ্যাদেশ, সেখানে তো ম্যাক্সিমাম বিএনপি যেগুলো কথা দিয়েছে সেগুলো পাশ হয়ে গিয়েছে, যেগুলো কয়েকটা আছে সেগুলো বলেছে, একটু লেট মি ফিনিশ, আমি অনেকক্ষণ আপনার শুনেছি, যেটা কিছু আছে সেটা বলেছে যে আগামীতে আরো সময় নিয়ে আমরা আলোচনা করে পর্যালোচনা করে আমরা এটা ডিসিশন নিব। এবং এইখানে গণভোটের কথা আপনি যেটা বলছেন, প্লিজ আপনি একটু লেখেন, আমার সামনে কাগজ কলম ছিল না, তাই গণভোটটা কোনো আইনের মধ্যে ছিল না। বিএনপি, আমি বলি 5ই আগস্টের পরে থেকে, আমি বলি সাজ্জাদ সাহেব, 5ই আগস্টের পরে থেকে যে পর্যন্ত এই পর্যন্ত আসছে সবই কিন্তু আইনকে মেনে আসছে। এই আইনকে মানার জন্য রাষ্ট্রপতি এখনো আছেন, আইনকে মানার জন্য নির্বাচনটা হয়েছে, আইনকে মানার জন্য সেই দিন বিএনপি যেটা বলেছিল বা আপনাদের সাথে একমত হয়েছিল গণভোট, সেই গণভোটটা আসলে কোথাও নাই বিধায় বিএনপি 2/3 মেজরিটি। আমি বলি আপনি যখন 106 আপনার সংবিধানের কোথাও এখন গণভোট নাই, যেটা 3টার পরে আপনার আর নাই। আমি আপনাকে জেনে বুঝেই বলছি, সেইখানে আপনি গণভোটটা, তারপর আরেকটা কথা বলি, 1 নাম্বার আইনে নাই, 2 নাম্বার বিএনপি 2/3 মেজরিটি, 3 নাম্বার
ওইখানে বলা ছিল আপনার গণভোট বলেন যেটাই বলেন, পরবর্তীতে সংসদে যেটাই ডিসিশন নেন না কেন 2/3 মেজরিটির নির্বাচনে জয়যুক্ত হয়েছে অথবা না জয়যুক্ত হয়েছে, এটার মাধ্যমে আপনার ডিসিশন হবে কি হবে আর কি হবে না। তো সেইখানে যদি তাই হয়, আপনি যে কথাটা বললেন যে এনার্জি নিয়ে যে সমস্যাটা হয়েছিল সেখানে পাঁচজন সদস্য দেওয়াতে 3 দিন পরে মিটে গেছে, তার মানে কি একদিনও মিটিংয়ে বসলো না, 3 দিন পরে মিটে গেছে, তার মানে কি প্রবলেমটা আপনারাই সৃষ্টি করে রেখেছিলেন? আমার প্রশ্ন জাস্ট ফর কিউরিসিটি। আমি নোট করে রাখি please, এবং আমি- কারণ কমিটি বসেই নাই, তার মানে কি আপনারাই তাহলে এই যে তেলের, বারবার মন্ত্রী মহোদয় বলছিল তেলের কোনো সমস্যা নাই, আমরা যদি ঠিক মতো চালাতে পারি 2-3 মাস তেল ঠিক মতো চলবে। আপনি দেখেন যেই মাত্র কমিটি হলো তার 3 দিন পরে 2 দিন পরে সব কিছু বন্ধ হয়ে শেষ হয়ে গেল। তা তেল তো তেলের জায়গায় থাকলো, তাহলে শেষ হয়ে গেল আন্দোলন। তার মানে কি আপনারা তাহলে দেশটাকে অরাজকতা বাঁধানোর জন্য এই কাজগুলো করেছিলেন? আপনার কথায় আমি পরিষ্কার বুঝলাম। 2 নাম্বার হচ্ছে আপনার, এরপরে আপনি 5 জন আর 7 জন কমিটি নিয়ে বললেন, বিএনপি যে মেজরিটি পেয়েছে সেই মেজরিটিতে 7 জন কি খুব বেশি নিয়েছে? আপনিই বলেন। এর আগে সংসদে, মহান জাতীয় সংসদে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন বক্তব্য রাখতেন, শেখ হাসিনা কত রকম বাজে কথা বলতেন, এতটা টাইম দিয়েছি অতটা টাইম দিয়েছি, মনে হয়েছিল যে টাইমটা মনে হয় সে কোনো পৈতৃক সম্পত্তির মতো নিয়ে আসছে। বাট এইবার আপনি দেখেন সংসদে বিরোধী দলকে কখনোই টাইম ফ্রেমে বাধা হয় না, উনি যতক্ষণ পারেন উনি বলেন। এই যে, এবং আপনি দেখেন আমাদের সরকারি দলের এমপিদের চেয়ে বিরোধী দলের এমপিরা অনেক বেশি কথা বলেন, কারণ বিরোধী দলই বলবে, এটাই স্বাভাবিক। সরকারি দলের কি বলার থাকে, বিরোধী দল বলবে এটা হয় নাই ওটা হয় নাই, সরকারি দল ওটা করবে। আমরা এই জায়গাটাই মানে কাজ করতে চাই সব সময়ের জন্য। কিন্তু আপনি যে কথাটা বললেন 2/3 মেজরিটির বেশি একটা দল, সে 7 জন নেওয়াতে আপনাদের 5 জন দেওয়াতে আপনার এত মন খারাপ হলো, তাহলে আপনি গণতন্ত্র মানলেনটা কোথায়? সবখানে যদি আপনার সমানে সমান হয়, জাতীয় আমি কেমন ঐক্যের উত্তর জন্য, দেব? আমি বলি জাতীয় ঐক্যের জন্য ওটার প্রয়োজন ছিল সাজ্জাদ সাহেব, যে 5 জন দিলাম, এটা জাতীয় ঐক্য, এটা তেল সমস্যাটা জাতীয় এবং আন্তর্জাতিক ব্যাপারে জাতীয় ঐক্যের প্রশ্ন আসছিল। কিন্তু বাকিগুলো যখন রাষ্ট্রীয় কাজে যখন ব্যবহার হয় তখন কিন্তু ওই জায়গাটা যে কে কতটা আসনের ভিত্তিতে ভাগ হতেই পারে। আরেকটা জিনিস আপনি বলেছেন যে নির্বাচনটা প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছেন। আপনি বলেন নির্বাচন প্রশ্নবিদ্ধ করলে আপনার কি খুব লাভ হবে? আপনারা তো সর্বোচ্চ 17টা আসন পেতেন সর্বোচ্চ এর আগে, বাট আপনারা এতগুলো আসন পেয়েছেন। হ্যাঁ ঠিক আছে, একটা দল বড় একটা দল নাই, ইলেকশনে ছিল না, হ্যাঁ, তো সেই জায়গায় আপনারা পেয়েছেন, আমরা তো আপনাদের কিছু বলি নাই। ওই যে গ্রামে একটা কথা বলে যে কইলে মায়ের খায় আর না কইলে বাপে জুঠা খায়, আপনার কথায় আমার ওই কথাটা মনে হয়েছে। সরকারি দলের একজন সদস্য হিসেবে আমি চাইলেও অনেক কিছু বলতে পারি না, তবে বলা উচিত। বললে কি হবে? বললে ওই একবার হলো হলুদ কার্ড, 2বার 3বারে লাল কার্ড পাওয়ার জায়গায় আপনারা থাকবেন। আরেকটা জিনিস, লাস্ট কথাটা বলি সাজ্জাদ সাহেব, লাস্ট কথাটা, আপনারা যে বললেন যে সরকারকে টিকতে দেওয়া হবে না যদি সরকার আমাদের কথা না শুনে গণভোটে, আপনি বলেন সরকার যদি না টিকে আপনারা কি টিকবেন? সরকার যদি না টিকে তাহলে কিন্তু ওই ফ্যাসিস্ট আসবে, ফ্যাসিস্ট এসে বসেই আছে। এবং আপনাদেরও এখানে একটা হাত আছে নেপথ্যের, আপনাদের নেপথ্যের হাতটা অনেক বড় লম্বা, সামনে থেকে বোঝা যায় না সামনাসামনি। তো আপনারা যেটাই চেষ্টা করেন না কেন, থুতু ফেললে কিন্তু উপর দিকে নিজের গায়েই পড়ে। আপনি যখন করবেন এই কাজটা, আমরা কিন্তু প্রত্যেকেই জুলাই যোদ্ধা, আপনারা আমরা সবাই। তার একটা বড় জুলাই যোদ্ধাদের উপর যদি খড়গটা পড়ে, আপনি কিভাবে স্বস্তির নিঃশ্বাস ফেলবেন বলেন? নীলুফা আপা, আমি এখন জি। রিপ্লাই দেবো আপনাকে। আচ্ছা, সেটা হচ্ছে দেখেন, আপনি বলছেন গণভোট ছিল না। আচ্ছা, পরিবর্তনটা তাহলে কিসের মধ্যে হলো? একটা আন্দোলনের মাধ্যমে। তো সংবিধানের স্টেক হোল্ডার কারা? একটা দেশের স্টেক হোল্ডার কারা? জনগণ, যেটা আমাদের আর্টিকেল 7-এ স্পেসিফিক্যালি বলা আছে। আমরা জনগণ হচ্ছে সর্বময় ক্ষমতার উৎস। এখন সর্বময় ক্ষমতার উৎস বিধায় জনগণ কিন্তু ওই সময় সরকার গঠন করেছে, অথচ অন্তর্বর্তী সরকারের কিন্তু কোনো বৈধতা নাই। যেহেতু জনগণ সমস্ত ক্ষমতার উৎস আমাদের সংবিধান অনুযায়ী, সেহেতু তাহলে 106টা মানলেন কেন? 106টা ফেলে দিতেন। প্লিজ আমি আপনাকে ইন্টারফেয়ার করি নাই।
সেহেতু 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 তাদেরকে আপনারাও অ্যাকসেপ্ট করেছেন, দেশের বাকি সবাই, সব রাজনৈতিক দল অ্যাকসেপ্ট করেছে। এখন আপনি যেটা বলছেন গণভোট ছিল না, সেই জন্য আপনারা গণভোটকে প্রশ্নবিদ্ধ করছেন। আচ্ছা, গণভোট তো সংবিধানে ছিল, এটা বাতিল হলো কিভাবে সেটা কি আপনি জানেন? কারণ জিয়া রহমানের সময় তো গণভোট হয়েছে, এরশাদের সময় তো গণভোট হলো। এই গণভোট অধ্যায়টা গেল কোথায় হঠাৎ করে? এটা কি লাফ দিয়ে সংবিধান থেকে চলে গেল, নাকি আত্মহত্যা করলো? আত্মহত্যাটা কিভাবে করলো? এটা আত্মহত্যা করলো 15তম সংশোধনীর মাধ্যমে। শেখ হাসিনা 2011 সালে এই গণভোটটা বাদ দিলেন। তাহলে এই গণভোটটা আবার ফিরল কিভাবে? গণভোটটা ফিরল যে আজকে যে পঞ্চদশ সংশোধনী বাতিলের যে জাজমেন্টটা হলো, সেই জাজমেন্টটা 2024 সালের নভেম্বরের কোনো একটা তারিখে, সেটা 24 বা 25 তারিখ হতে পারে, বা 11 নভেম্বর হতে পারে, সেই তারিখে এই গণভোটটা রিভাইভ করলো হাইকোর্টের অর্ডারে। সাথে সাথে রিভাইভ করলো কি? কেয়ারটেকার গভর্নমেন্ট। বুঝতে পেরেছেন? এখন তারপরে কিন্তু এই গণভোট হলো। এখন আপনি বলতে পারেন সেটার জন্য কিন্তু আবার সংসদকে দরকার, আমি শেষ করে প্লিজ। সংসদকে দরকার। আমি আপনাকে ক্লুটা ধরিয়ে দিলাম। হ্যাঁ, ক্লুটা। এখন সংসদ তো নাই, সংসদ তো আপনারাই ফেব্রুয়ারি মাসে বসছেন, তাই না? বা মার্চ মাসে বসছেন। তার আগে তাহলে সংসদ আসবে কোত্থেকে? এই যে এখন সংসদে পাস করেন, তারপরে আবার ইলেকশন দেন, গণভোট দেন। এখন ম্যান্ডেটটা আসলো কিভাবে? ম্যান্ডেটটা আসলো ওই যে আর্টিকেল 7-এ, যেটা জনগণকে সর্বময় ক্ষমতার উৎস দিল, সেটার মাধ্যমে। এখন বলছেন তেলের সমস্যায় পাঁচজন দিল, তারপর দিন তেল চলে আসলো। অথচ অন্য সমস্যাগুলো সমাধান করার ক্ষেত্রে বিরোধী সরকারি দল যদি 7 এবং 5 হয়, তাহলে সমস্যাটা আসলে ইন্টেনশনে। আপনারা যখন ইন্টেনশন নিয়ে আসেন যে 129টা বা 33টা অর্ডিন্যান্স পাস করবেন, যেগুলো শুধুমাত্র বাংলাদেশের কোনো সবগুলো বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয় হচ্ছে শেখ হাসিনার নামে, এই বিশ্ববিদ্যালয় শেখ রাসেলের নামে, এই বিশ্ববিদ্যালয় শেখ রেহানার নামে, 99% হচ্ছে এরকম সংশোধনী, সেগুলো তো আপনারা পাস করবেনই। আপনারা পাস করেননি কোনগুলো? দুদক রিলেটেড সংশোধনী, সুপ্রিম কোর্ট সেক্রেটারিয়েট, জাজেস অ্যাপয়েন্টমেন্ট, তারপর কি গুম কমিশন, মানবাধিকার কমিশন, যেগুলো আপনাদের ক্ষমতার যে হ্রাস টেনে ধরবে, আপনাদেরকে স্বৈরাচার হতে, ফ্যাসিস্ট হতে, আপনাদেরকে জবাবদিহিতার আন্ডারে আনতে যে মেকানিজমগুলো তৈরি ছিল, সেগুলোকে আপনারা বাদ দিয়ে দিলেন, ল্যাপস করলেন। বাদ দেওয়া হয় নাই, আমি তো শেষ করি মুনিয়াপা। ল্যাপস করে উপকার কি বিরোধী দলের হবে? আপনাদের হবে। ল্যাপস করে উপকার আপনাদের হবে, কারণ আপনারা জবাবদিহিতার আন্ডারে থাকবেন না। হ্যাঁ, আপনাদের ইন্টেনশন ভালো, আমি ইন্টেনশন খারাপ বলছি না। আমি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ইন্টেনশনটাকে অনেক পজিটিভলি দেখি, বাট ইন্টেনশন দিয়ে তো হবে না। উনি শেখ হাসিনা প্রথম যখন হয়েছেন, শেখ হাসিনা এত জনপ্রিয় ছিলেন, অনেক জনপ্রিয় ছিলেন। উনি ফ্যাসিস্ট হলেন কখন? উনি স্বৈরাচারের পথে পা দিলেন কখন? 14 নির্বাচনে এসে, যখন উনি রাতের ভোট দিনের ভোট করতে অভ্যস্ত হয়ে গেলেন। সংবিধানে কি রাতের ভোট করার বিধান কি কোথাও কি নিষেধ করা আছে? তো রাতের ভোট আপনারা অবৈধ বলছেন কেন? সংবিধানে কি কোথাও তো রাতের ভোট করতে নিষেধ করে নাই, কোনো আর্টিকেলে স্পেসিফিক্যালি বলে না যে রাতে ভোট করা যাবে না। উনি রাতে ভোট করেছে, অসুবিধা কোথায়? উনি দামি নির্বাচনে সংবিধানে কোথায় নিষেধ করা আছে? করে নাই, হয়েছে। আমরা ইলিগাল বলার কি? ইলিগাল বলতে হচ্ছে কাস্টমসের কারণে কিছু জিনিস রীতিনীতি আছে। আপনার সংবিধান, আপনারা বিরোধী দলের একজন সংসদে ইলেকশন করবেন, তাকে বেঁধে নিয়ে ডক্টর হারুন বলছে, মানে হারুন সাহেব, তিনি বেঁধে রেখে সারাদিন ঘুরিয়েছেন, পরে গিয়ে গাজীপুরে ছেড়ে দিয়েছেন। কি করার আছে? এটা কি কোথাও ইলিগালিটি আছে? উনি তো ছেড়েই দিয়েছেন। এই আসলে কথাটা হচ্ছে জবাবদিহিতার যে মেকানিজমগুলো, সেগুলো আপনারা প্রথমে বাদ দিয়েছেন। এখন বলছি যে আপনারা তো বলছেন যে সরকারের অনেক পজিটিভ ইস্যুগুলো, কিন্তু পজিটিভ ইস্যু আমরা অবশ্যই পজিটিভ ইস্যুগুলোকে অ্যাড্রেস করি, কিন্তু কথাটা হচ্ছে ছোট ছোট বালিকণা, বিন্দু বিন্দু জল গড়ে তোলা মহাসাগর সাগর অতল, একটা কবিতা শুনছিলাম, কার লেখা আমি জানি না, মনে পড়ছে না। কিন্তু এই ছোট ছোট আপনাদের ইস্যুগুলো বেসিক্যালি টাচ করছে মানুষকে, এবং আপনাদেরকে এই টাচটা আমরা আসলে আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি সংশোধনের জন্য। এটা সংশোধন হওয়া উচিত, কারণ দেশটা কিন্তু আপনার আমাদের সকলের। আমরা পজিটিভ একটা ভাইব এই দেশে এটা দেওয়া জরুরি, কারণ আমরা কেউ বেঁচে থাকবো না। আমাদের যে পরবর্তী প্রজন্ম, তারা এই দেশটাকে একটু সুন্দর। আপনি লন্ডনে ছিলেন, লন্ডনে আপনি রাস্তা পার হচ্ছেন কত সুন্দর করে, গাড়ির স্পিড মেনটেন করছেন। অর্থাৎ বাংলাদেশে আসলে এগুলোকে মেনটেন করে না, আইন মেনটেন করে না। এখন লন্ডনের সেই জিনিসটা আপনি এখানে তো করতে গেলে আপনাকে আইনগুলোকে আগে রিভাইভ করতে হবে, জবাবদিহিতার আন্ডারে আনতে হবে। এইটা যদি আপনাকে না আনেন, আপনার ইন্টেনশন দিয়ে তো আমাদের কিছু হবে না। সবচেয়ে বড় কথা হচ্ছে, দেখেন, আপনার কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি
টোটালি ড্যামেজ হয়ে গেছে। আমরা এই একজন আলোচনায় মানুষ ফিরবো আইন অন্তর্বর্তী শৃঙ্খলা ধরে- পরিস্থিতি নিয়ে। আপনি আছেন আমাদের সাথে নীলুফার চৌধুরী মনি, ব্যারিস্টার সাজ্জাদ আলী চৌধুরী অনেক ধরনের হচ্ছে বলা যায় অভিযোগ করেছেন নানা বিষয়। উনি আসলে লার্নেট, উনি ওনার মতো করে লার্নেট, কিন্তু কেন জানি কোথায় যেন শুধু ওনার রিংটাই বাজাচ্ছে, রিংটোনটা জনগণের রিংটোন বাজে নেই। তো আমি সরি এই জন্য, এটা বলার জন্য তাকে সম্মান দিয়ে আমি এই কথাটা বলছি যে আপনার যে বা যারা পঞ্চদশ সংশোধনীতেই ওটা শেষ হয়েছিল, তত্ত্বাবধায়ক আসছে, ওনার কথা ঠিক, কিন্তু তত্ত্বাবধায়ক এখনো কিন্তু ফাইনালি সংসদের মাধ্যম ছাড়া ফাইনালি কিন্তু ওকে হয় নাই। হলে তাহলে কিন্তু এই 12ই ফেব্রুয়ারির নির্বাচনটা তত্ত্বাবধায়কের আন্ডারেই হতো। যেহেতু সংসদ নাই তাই কিন্তু ওটা হয় নাই, বলছে চতুর্দশ সংসদ নির্বাচনে তত্ত্বাবধায়কের আন্ডারে হবে। তাইলে যদি এটা হয় তাহলে আপনি ওনার এটা মানতে অসুবিধাটা কোথায়, যে পঞ্চদশ সংশোধনীতে আপনার গণভোট বিলুপ্ত করা হয়েছে, তাহলে সেটা যখন আবার ফিরে পাবে সেটার জন্য তো সংসদ দরকার। তো সংসদ হওয়ার পরে, আমি তো ওনাকে না করি নাই, সংসদ হওয়ার পরে এটা বিলুপ্ত সম্পূর্ণরূপে হয়ে যাওয়ার পরে ওনারা বলুক যে আমরা গণভোট চাই। ওনারা তো এমনি ইন্ডিভিজুয়াল ডেতে গণভোট চেয়েছিলেন। গণভোট চাইলে তখন জনগণের ম্যান্ডেটটা কাজ করবে। জনগণই ক্ষমতার, সকল ক্ষমতার উৎস। বাট সংবিধানটা কিন্তু জনগণকে নিয়েই দেশ গঠিত হওয়ার পরে এই সংবিধানটা দিয়েই চলে আসছে। সংবিধান কিন্তু জনগণের প্রয়োজনে সংবিধান, কিন্তু জনগণ কিন্তু সংবিধান মানতে বাধ্য। তো সংবিধানে যেহেতু নাই, আরেকটা জিনিস উনি বলেছেন যে সংখ্যাগরিষ্ঠ ভোটে অস্বীকার করছি না। সেই দিন 12ই ফেব্রুয়ারিতে সংখ্যাগরিষ্ঠ ভোট ছিল হা ভোটে, কিন্তু যখন হা ভোটের সংখ্যাগরিষ্ঠ ভোটের যারা সরকার হলো তারা যখন নিষেধাজ্ঞা দিল, আমি সরকারের বিপক্ষেই এখন কথা বলছি, তারা যখন বলল যে না আমরা তুলে নিলাম, ঠিক আছে, তাহলে তাদের যে ভোটগুলা, সে ভোটগুলা কিন্তু তাদের কিন্তু ম্যান্ডেট দিয়েছে, তারা তাহলে তুলে নিল। তাহলে ওইখানে আপনার 6 কোটি মানুষ ভোট দেয় নাই, 3 কোটি মানুষ নাতে ভোট দিয়েছে, তাহলে এমনিতেই তো 9 কোটি। বাকি যে 3 কোটি থাকলো তার মধ্যে যেটা সরকারের, যারা সরকার থেকে যারা বলল যে আমরা তো উঠিয়ে নিলাম, প্রত্যেকটা সরকারের একটা অংশ, একটা এমপি মিনিমাম 1.5-2 লাখ ভোট পেয়েছে, ভোট পেয়ে এমপি হয়েছে। জনগণ কিন্তু তাদেরকে ওই ম্যান্ডেটটা দিয়েছে তাদের হয়ে কথা বলার জন্য, তাদের হয়ে কাজ করার জন্য। তাহলে আমি একজন লার্নেটকে এই কথাটাই বলতে চাই, জনগণই তো ক্ষমতার উৎস। তাহলে ওইখানে 9 কোটি জনগণ মাইনাস, এইখানে আবার এই 3 কোটির মধ্যে আবার প্লাস মাইনাস আছে। এবং মেন কথা হচ্ছে সংবিধানেই নাই। সংবিধানের জন্য পঞ্চদশ সংশোধনী যেই দিন ক্লিয়ারলি একদম তত্ত্বাবধায়কের জন্য ক্লিয়ার হয়ে যাবে, সেই দিন ওইটাও হবে, সমস্যা তো নাই। তারপর আপনি ইলেকশনে আসেন, যদি সবাই মিলে যদি ইলেকশন করেন। নাম্বার 2, একই দিনে 2টা আপনার শপথ নেওয়া জায়েজ না জায়েজ, এটা আমার কথা না। বড় বড় আমাদের উনি লার্নেট, ওনার চেয়ে বড় লার্নেটরা এই কথাটা বলেছেন আইনকে তুলে এনে, যে একদিনে যদি 2টা আপনার শপথ নেন, প্রথম শপথটা আপনার বানচাল হয়ে যায়, তাহলে সেই দিন তারা 2টা শপথ নিলেন, তাহলে প্রথম শপথটা কিভাবে ঠিক থাকে? বিএনপিকে তারা দোষ দেন, বিএনপি কেন 2টা শপথ নিলেন না? বিএনপি তো এটার সাথে এগ্রি করে নাই যে একই দিনে 2টা শপথ নেবেন, বলে নাই কোথাও। তা এই যে যেটা বলেছে সেটাও বলেন, যেটা বলে নাই সেটাও বলেন, যেটা করেছে সেটাও বলেন, যেটা করে নাই, কল্পনা করে নাই সেটাও বলেন। এটা তো হলো না। গণতন্ত্র তো এই কথা বলে না। গণতন্ত্র যে কথা বলে সেটা হচ্ছে সংসদই শেষ, এবং ওইখানে সংসদের কথা বলা হয়েছে যে এই যে কাজগুলো, এই যে অধ্যাদেশগুলো, এগুলো সবগুলো ফাইনালে সংসদে গিয়ে পাশ হবে। এখন থাকলো আপনার ওইখানে যে কয়েকটা পাশ হয় নাই, বলেছে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিজে বলেছে সংসদে এবং সংসদের বাইরে বলেছেন যে এটা যেহেতু একটু কঠিন জায়গাগুলো আমরা চুলচেরা বিশ্লেষণ করে আমরা আগামীতে পাশ করব, এত তাড়াতাড়ি এত টাইম ছাড়া এই বিলগুলো, অধ্যাদেশগুলো পাশ করা যায় না। তা এটা বলেছেন উনি, কিন্তু কোনোটার মধ্যে দিয়েই আপনার গুঁজামিল দেয় নাই। আর যেটা নোট অফ ডিসেন্ট নিয়ে তো তখনই কথা হয়েছে যে এটা সংসদে চুলচেরা বিশ্লেষণ হবে।
যদি এটাকে রাখা যায় তাহলে রাখবে, আর যদি আমরা আগেই অবজেকশন দিয়েছি, যদি আমাদের অবজেকশন ঠিক থাকে, যদি 2/3 মেজরিটির ভোট পায়, তাহলে এটা বানচাল হয়ে যাবে। তাহলে কথা কিন্তু একদম ক্লিয়ার, এখানে কোনো রকম বিস্ময়সূচক কোনো রকম প্রশ্নবোধক চিহ্ন এখানে কাজ করছে না। তো এখন লার্নেড যদি এই কথাটা বলেন তাহলে আমার জন্য দুঃখ। উনি বিচার মানেন কিন্তু তালগাছটা হাতে রেখে। ব্যারিস্টার সাজ্জাদ আলী চৌধুরী, ঠিকই আছে, বিচার মানে তালগাছ আমার, সেটা তো অবশ্যই ঠিক আছে। এটা নীলুফার আপা এখন কার তালগাছটা কার পক্ষে যাবে সেটা হচ্ছে এখন ইম্পর্টেন্ট বিষয়। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে উনি 18 কোটি জনগণ হিসাব করছেন, ভোটার কজন সেটা মনে হয় একটু হিসাব মিলাতে গরমিল হয়ে যাচ্ছে। কারণ বাংলাদেশে কিন্তু 18 কোটি ভোটার না, কিন্তু ভোটার কিন্তু আরও কম, বাচ্চারা বাদ যাবে, তারপর হচ্ছে কি 18 বছর পর্যন্ত অনেকেই যারা ভোটার না তারা বাদ যাবে। সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা ধরে নিলাম আপনারা যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রী স্পেসিফিকলি বলছেন আমরা মনে করছিলাম নির্বাচন দীর্ঘায়িত হবে, সেহেতু আমরা সব মেনে নিয়ে ইলেকশন করেছি। কারণ আমরা বলেছি, আমরা প্রকাশ করেছি যে আমরা কথা দিচ্ছি কিন্তু আমরা কথা রাখবো না, সেটা আমাদের হৃদয়ে ছিল। কিন্তু এখন ইস্যুটা হচ্ছে আপনারা তো আপনাদের ম্যানিফেস্টোতে রেখেছেন, ম্যানিফেস্টোতে প্রথমেই রেখেছেন আপনারা এই জুডিশিয়ারির ইস্যুটা, ম্যানিফেস্টোতে প্রথমেই রেখেছেন আপনারা কেয়ারটেকার গভর্নমেন্ট ইস্যুটা আনবেন, ম্যানিফেস্টোতে প্রথমেই রেখেছেন আপনারা সব জায়গায় দলীয়করণ না করে অবশ্যই আপনারা সব জায়গায় যোগ্যতার ভিত্তিতে অ্যাপয়েন্টমেন্ট দেবেন। আপনাদের ম্যানিফেস্টো অবশ্যই ছিল আপনাদের আইন শৃঙ্খলার ইস্যুগুলো প্রপারলি অ্যাড্রেস করবেন, ইকোনমিক্যাল যে হার্ডেস্ট বাংলাদেশ এখন হার্ড প্রসিডিউরের মধ্যে যাচ্ছে সেটার জন্য আপনারা প্রপার ওয়ে ফলো করবেন। কিন্তু কই, আমরা তো আপনাদের ম্যানিফেস্টোতে আমরা দেখছি না। ধরে নিলাম বাংলাদেশে আওয়ামী লীগ নেই, বাংলাদেশের জামাত নেই, বাংলাদেশের সাধারণ জনগণ নেই, আপনারা যে ভোট পেয়েছেন সব বাংলাদেশের 18 কোটি জনগণই আপনাদেরকে ভোট দিয়েছে। এখন জনগণের ম্যান্ডেট তো আপনারা পেয়েছেন আপনাদের ম্যানিফেস্টোর আলোকে, আপনারা আপনাদের ম্যানিফেস্টো ফলো করছেন না কেন? সেটা যদি আপনারা সেটার ক্ষেত্রে আপনারা ডিসক্রিমিনেশন করছেন। আপনারা কার্ডকে আগে দিচ্ছেন কালি শুকানোর আগে, কিন্তু অন্যগুলোকে আপনারা পিছিয়ে দিচ্ছেন। কারণ সেগুলো আপনাদের যে পথ চলা, স্মুথ পথ চলা উইদাউট জবাবদিহিতা ছাড়া, সেখানে আপনাদেরকে ডিস্টার্ব করবে এবং লাগাম টেনে ধরবে। সমস্যার এই জায়গায় মনি আপা খুব সুন্দর করে কথা বলেন, কিন্তু সমস্যাটা হচ্ছে উনি যেভাবে বলছেন যে আমি সত্যটাকে গোপন করছি, তবে উনি মনে হয় প্রপার সত্যটাকে বলছেন না। যেমন ধরেন আমি যদি বলি এরকম, আপনারা কি এই কয়দিন আপনারা দেখেছেন বাংলাদেশের যে সিগনিফিক্যান্ট চেঞ্জের কথা আপনারা বলছেন? বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখেন, মানবাধিকার পরিস্থিতি দেখেন, অর্থনৈতিক পরিস্থিতি দেখেন, ব্যাংকিং খাত দেখেন, প্রশাসনিক সংস্কার আপনারা কি করেছেন এই কয়দিনে সেটার একটা হিসাব দেন যে আপনারা কি প্রশাসনিক সংস্কার করেছেন প্রপারভাবে। স্থানীয় সরকার নির্বাচন অথচ ইউনিট সরকার করতে চেয়েছিল, আপনারা তখন করতে দিলেন না। এখন আপনাদের একজন উপদেষ্টা বলছেন যে 1 বছর পরে হবে, 2 বছর পরে হবে, যদিও বা বলছেন ফার্স্ট ফেজ অক্টোবর থেকে শুরু হবে, সেটাও এখনো ক্লিয়ার না। তারপর হচ্ছে আপনারা সংসদের কার্যকারিতা কি আছে, সংসদে কি বিষয়ে আলাপ হচ্ছে? আমরা তো সবসময় দেখি 71 নিয়ে আলোচনা আর ইসলামী ব্যাংক নিয়ে আলোচনা। এই হলো কতক্ষণ জামাত যখন বলা শুরু করে তখন আপনাদের কিছু সদস্য 71 দিয়ে জামাতকে ধুয়ে ফেলে আর ইসলামী ব্যাংক নিয়ে আলোচনা। দুর্নীতির লাগাম টেনে ধরতে পারছেন? আপনাদের মন্ত্রীর ব্যাপারে তো আপনি কোনো কিছুই বলছেন না। প্রতিমন্ত্রী সব কিছুই ওনার বউয়ের নামে, ওনার ছেলের নামে, ওনার আত্মীয় স্বজনের নামে সব কিছুর কন্ট্রাক্ট, টেন্ডার সব কিছু আপনাদের মন্ত্রী নিয়ে নিচ্ছেন। সেগুলোর ব্যাপারে কিছু বললেন না। জুডিশিয়াল কি সংস্কার করেছেন? সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা জি.কে. শামীমকে কদিন আগে দেখলাম যে রেল স্টেশন বা ইয়ার সমস্ত বিলবোর্ডের দায়িত্ব তাকে দিয়ে দিচ্ছেন। তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আপনারা প্রতিষ্ঠানকে আমি একটু বলতে পারি, আমি খুব কম বলেছিলাম, আপনি অনেক বলে ফেলেছেন। আপনি এত বেশি বলে ফেলেছেন। শোনেন, আমি একটা বেশি লম্বা করব না, একটা লাইন বলবো। আপনি 5 মাসের বাচ্চার কাছে যদি 72 বছরের বয়স্ক মানে ওল্ড সিটিজেনের যদি ফলাফল চান তাহলে কি হয় বলেন? আপনি যতগুলো বললেন সবগুলো কি 5 মাসের একটা সরকার দেওয়া সম্ভব? সেটার জন্য সময় দরকার, সেটার জন্য আপনার সহযোগিতা দরকার। এটা সরকার একাই সব কিছু করতে পারে না। আমি আবারও বলছি, সরকারের সাথে বিরোধী দল থাকতে হয়, বুদ্ধিজীবী মহল থাকতে হয়, সরকারের সাথে বিশেষজ্ঞ মহল থাকতে হয়, সরকারের সাথে আপামর জনগণ থাকতে হয়। প্রত্যেকটা জেলায়
প্রত্যেকটা থানায় প্রত্যেকটা ইউনিয়ন পর্যন্ত সরকারের সঙ্গে রিলেশন থাকতে হয়। সেইখানে আপনি কখনোই আপনি কোঅপারেশন করবেন না, অথচ ডায়লগগুলো কিন্তু একটাও আপনার বাদ পড়ে নাই, বরং কোনোটা যদি টুকায় টুকায় যদি না থাকে সেটাও আপনি তুলে নিয়ে আসছেন, যাতে এখন আপনি দরকার যেখানে নাপা খাওয়ার এখানে কিন্তু আপনি কুইনাইন খাইয়ে দিয়েছেন নর্মাল জ্বরের জন্য। তার তো উল্টা তার সমস্যা হবে, এটাই স্বাভাবিক, ঠিক না? জি, মোস্তফা মামুন, আপনার যদি এখানে কিছু যুক্ত করার থাকে, যে রাজনৈতিক হয়তো বক্তব্য আমরা শুনছি পাল্টাপাল্টি, কিন্তু যেটি আসলে মূল যে জায়গাটির মধ্যে এখনো আসলে আমরা কম বেশি সাধারণ মানুষ ঘুরপাক খাচ্ছি, যে সংবিধান সংস্কার কমিটিতে বিরোধী দলের যে অনীহা, সেটি সামনের দিনগুলোতে আসলে রাজনৈতিক মাঠে কোনো প্রভাব ফেলবে কিনা? হ্যাঁ, প্রথম হচ্ছে আপনার এখানে বা যে কোনো জায়গায় আমরা গেলে আসলে যখন তারা দুটা সরকার এবং রাজনৈতিক দল থাকেন, তখন আসলে বিতর্কগুলা যেভাবেই হোক ওই সংবিধান, ইতিহাস এইসব জায়গায় গিয়া পৌঁছায় আর কি। তো আমি জানি না, এক কথা যখন বারবার বলতে থাকেন, একই তর্ক বারবার করতে থাকেন, তাদের কেমন লাগে আমি আসলে জানি না। কিন্তু আমরা না শুনতে শুনতে ক্লান্ত, এবং এটা তো নতুন না, আমরা আসলে গত 50 বছর ধরে এরকম নানান বিষয় শুনছি, যেগুলো আমি মনে করি যে কোনো একটা জায়গায় না একটা সমাধান হওয়া উচিত, কোনো একটা জায়গায়। এবং যে এটা সমাধান করবে, যে একটু ছাড় দিয়ে হার মেনে নিয়ে এটা সমাধান করবে, যে ভাই আচ্ছা ঠিক আছে, তো সেই দেখবেন আমি নিশ্চিত ভাবে বললাম যে সে হচ্ছে অনেক বেশি এজ পাবে, তার ভোট একটা ভোট হলো 1% হলো পারবে। কিন্তু আমরা আসলে আপনি তাহলে আগামী নির্বাচনের অনেকটা পরামর্শ দিয়ে দিলেন রাজনৈতিক দলগুলোকে, তারা নিশ্চয়ই এটা ভাববে। জি, আমি তাদেরকে বলি যে তারা বাসায় গিয়ে, তাদের বাসায় তো লোকজন আছে, তো তাদেরকে জিজ্ঞেস করেন, তারাও যখন এই প্রসঙ্গে শুরু হয় তখন দেখবেন যে তারা মোবাইল টিপা শুরু করবে, অন্য কিছু বলবে, অন্য সময় বলবে যে হ্যাঁ তোমারটা দেখেছে খুব ভালো হয়েছে। কারণ এই প্রসঙ্গগুলো না আমাদের মতো দেশের নিশ্চয়ই গুরুত্বপূর্ণ, সংবিধান গুরুত্বপূর্ণ, ইতিহাস গুরুত্বপূর্ণ, সব গুরুত্বপূর্ণ। কিন্তু দিনের পর দিন যদি এটা নিয়ে আমরা তর্ক করতে থাকি, আরো দিনের নির্বাচন এই নিয়ে তর্ক করতে থাকি, নিশ্চয়ই দুই পক্ষের পয়েন্ট আছে, সবই পয়েন্ট আছে। কিন্তু এই যে সাধারণ মানুষ, আমাদের যে মানুষ আমরা যারা, আমরা আসলে কি চাই? আমরা তো আইন শৃঙ্খলার উন্নতি চাই। আমরা তো চাই না যে আমি এই যে এখন 12টা বাজে বাসা থেকে বেরোতে গিয়ে আমি ভালো থাকবো, সেটা চাই। আমরা কি চাই? আমরা তো বাজারে গেলে যেন আমি আমার যেন মানে পকেট ভর্তি টাকা নিয়ে যেন ব্যাগ খালি না হয়, বরং মানে খালি পকেটে মানে অর্থাৎ নাগরিক নিরাপত্তার বিষয়টি আসলে আমরা সাধারণ মানুষরা চাই, সেটি সকলেরই, সরকার এবং বিরোধী দলের চিন্তা করা উচিত। মোস্তফা মামুন, আপনি আছেন আমাদের সাথে, ধন্যবাদ জানাতে হচ্ছে। ব্যারিস্টার সাজিদ আলী চৌধুরী, আগামীতে নিশ্চয়ই আবারও কথা হবে আপনার সাথে। ধন্যবাদ দর্শক, আবার আমন্ত্রণ ৭১ জার্নালে। আলোচনা এবার রাজনীতির বাইরে, বিশ্বের রাজনীতি নিয়ে আসলে আলোচনা, অর্থাৎ যে যুদ্ধ চলছে আবার নতুন করে যুক্তরাষ্ট্র এবং ইরানের, সেটি নিয়ে যুক্ত হয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ তৌফিকুল ইসলাম মিথিল, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। অনেক ধন্যবাদ জনাব মিথিল, যুক্ত হয়েছেন আপনি আমাদের সাথে এবং সময় দিয়েছেন। ছোট করেই আসলে আমাদের সময় কম, ছোট করে জানতেই চাই, যুক্তরাষ্ট্রের এখন যে সমঝোতা চুক্তি লঙ্ঘন, এবং এবার ইরান নিজেরাও সরাসরি বলে দিল তারাও এই সমঝোতা চুক্তি আর মানবে না, তার মানে হচ্ছে যুদ্ধ আবারও শুরু হয়ে গেল, আমরা বলতেই পারি। তার মানে সামনের দিনগুলোতে যুদ্ধের একটা অবস্থার মধ্যে আমাদেরকে আবারও পড়তে হচ্ছে। নিঃসন্দেহে ধন্যবাদ আপনাকে। আসলে আপনি আপনার প্রশ্নের মধ্যেই উত্তরটা দিয়ে দিয়েছেন। আপনি আজকে দেখেন এয়ার স্ট্রাইকের আজকে ৮ম দিন চলছে, এবং কন্টিনিউয়াসলি যে এয়ার স্ট্রাইক আমেরিকা করছে টার্গেট করে, বিশেষ করে পেট্রোলিয়াম রিসোর্সেস, ফুয়েল থেকে শুরু করে যে ইম্পর্টেন্ট স্থাপনাগুলোতে ইরানে যেটা করছে, এবং এ পর্যন্ত মোর দ্যান 50 পিপল অলরেডি মারা গিয়েছেন এবং মোর দ্যান 500 পিপল ইনজুর্ড হয়েছে। এই সবগুলো মিলে আমি যেটা বলতে চাই, আসলে ইউএস কি চাচ্ছে? সিজফায়ারের নাম করে করে কালক্ষেপণ করে আমার কাছে যেটা মনে হচ্ছে, আমেরিকার এখন যিনি বর্তমান প্রেসিডেন্ট, বেসিক্যালি হি ইজ নট এ পলিটিশিয়ান, এবং বেসিক্যালি হি ইজ এ বিজনেসম্যান অ্যান্ড গ্যামলার, আই উড সে। কারণ মনে হচ্ছে যে ওয়ার্ল্ড ইকোনমি আপনি যদি চিন্তা করেন এবং আপনি স্টক মার্কেটের কথা যদি চিন্তা করেন, আমার কাছে মনে হয় মাঝে মাঝে ওয়েল প্রাইস হাই নেওয়ার জন্য উনি অ্যাটাক করছেন, কখনো এয়ার স্ট্রাইক করছেন, কখনো সিজ ফায়ারে যাচ্ছেন। কিন্তু ইরানের অবস্থান দেখেন স্পষ্টতই কিন্তু মেসেজ দিয়ে দিয়েছে, আর এই এয়ার স্ট্রাইক যদি 2 থেকে 3 দিন চলে, ওরা কিন্তু ফুল স্কেল এটাকে যাবে। পাশাপাশি আপনি দেখেন যেটা ইটালির মধ্যস্থতায় যেটা হয়েছিল, লেবাননের প্রেসিডেন্ট ইতিমধ্যেই কিন্তু আমেরিকা ভিজিট করছেন, এবং সেখানে সাউদার্ন লেবানন থেকে ইসরায়েলি ট্রুপস প্রত্যাহার করার কথা ছিল, সেটাই সে আলোচনাও কিন্তু সেখানে ব্যস্ত যাচ্ছে। পাশাপাশি আপনি গাজাতে যদি দেখেন
গাজাতে এমনিতেই হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস থেকে শুরু করে যে অবস্থা, সেখানেও কিন্তু এয়ার স্ট্রাইক হয়েছে এবং গাজার সবগুলো হিউম্যানিটেরিয়ান এইডের গেট বন্ধ করে দেওয়া হয়েছে, শুধুমাত্র একটা গেট খোলা রাখা হয়েছে। সেখানেও কিন্তু এয়ার স্ট্রাইক হচ্ছে। আমরা দেখেছি আজকে যে এয়ার স্ট্রাইক হয়েছে সেখানেও 5 জন মারা গেছে, তার মধ্যে 3 জনই শিশু। এবং বিশেষত যেটা আপনি দেখেন, মানবতার চরম লঙ্ঘন আপনি যদি দেখেন কি করেছে, যেখানে ফিনারেল গ্যাদারিং হচ্ছে সেখানে টার্গেট করে করে ইসরায়েল অ্যাটাক করছে। আসলে এদের সাথে আমি যেটা বলতে চাই, যুদ্ধ হয় সেটা হচ্ছে ওয়ার ইন বিটুইন, লাইক মিলিটারি ওয়ার। সিভিলিয়ানদের যেখানে ফিনারেল গ্যাদারিং হয় সেখানেও যখন টার্গেট করে অ্যাটাক হয়, এটা আসলে যুদ্ধ বলা যায় না, এটা মানবতার বিরুদ্ধে একটা নৃশংস বিপন্ন মানবতা হচ্ছে। আমার কাছে মনে হয় যে যার কারণে ইরান অলরেডি কিন্তু নেগোসিয়েশন, সিজ ফায়ারের সবকিছু বলেছে শাটডাউন, অফিসিয়ালি ইট ইজ ডেড। আসলে স্বাভাবিকভাবেই ইরান এবং প্যালেস্টাইনে যারা আছেন তারা কোনো অবস্থাতেই আমেরিকা এবং ইসরায়েলের এবং উপর একই সাথে খুব সম্ভবত হরমুজ প্রণালীও তো বন্ধ ঘোষণা করা হয়েছে। এক্স্যাক্টলি হরমুজ এর প্রণালী দিয়ে ফলে আমাদের মতো দেশে এক ধরনের যে জ্বালানি সংকটের মধ্যে আমাদের এর আগেও পড়তে হয়েছে, আমরা দেখেছিলাম, সামনের দিনগুলোতেও হয়তো পড়তে হতে পারে বলে আশঙ্কা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। নিরূপা চৌধুরী মণি, সেই হিসেব করে আমরা দেখেছি যে বর্তমান সরকার এই সংকটের মধ্য দিয়ে উতরে এসেছে, কিন্তু যদি সামনে এই ধরনের যুদ্ধটি আরো দীর্ঘায়িত হয় তাহলে তো এই সংকটে আসলে অন্যান্য বিশ্বের দেশের মতো আমাদেরও পড়তে হবে। দেখেন, যে কথাটি তখন বারবার বলা হচ্ছিল যে বিকল্প আসলে কোথাও ব্যবস্থা জ্বালানির ক্ষেত্রে সরকারকে যেন উদ্যোগ নেওয়া হয়, এটা কি ভাবছে সরকার? সরকারের তো ভাবার কথা এই জন্য যে সরকার যে ক্রাইসিস থেকে উঠেছে, যে এসেছে, সেই সময়টার ক্রাইসিসটা, এবং বাংলাদেশের মানুষ তেমন নিজের খেয়ে অন্যের পিছনে লাগে। এই যেটা ওই ক্রাইসিসটা যেমন ছিল এটাও সত্যি, ক্রাইসিসটাকে বাকিটুকু কৃত্রিমতায় রূপ দেওয়া হয়েছে এটাও সত্যি। তো এই যে কারো ঘর পুড়বে আর কেউ আলু পোড়া খাবে, এটা কিন্তু এই দেশে নতুন না, এটা অনেক আগে থেকেই। তো সেইখানে সরকার অবশ্যই চেষ্টা করছে, তখনও রাশিয়ার সাথে বা অন্য জায়গার সাথে কথা বলেছে, এখনও সরকার হয়তো বা এটা করবে। এখন সব দেশের যে সমস্যাটা হবে, আমরা তো অন্য দেশ থেকে আলাদা না, বিচ্ছিন্ন না যে আমাদের সমস্যাটাই আমরা কাটিয়ে উঠবো। অনেক দেশেরই কিন্তু, বাংলাদেশই সবচেয়ে পরে তেলের দাম বাড়িয়েছিল, অনেক দেশে কিন্তু সাথে সাথে তেলের দাম বেড়ে গিয়েছিল অনেকটা। সেইখানে ধরেন যে বাংলাদেশ এইবার হয়তো বা তখন নতুন মাত্র দায়িত্ব হাতে নিয়েছিল, এখন 4-5 মাস হয়েছে, যদিও এইটাও কিন্তু আমরা বুঝেই গিয়েছিলাম, জেনেই ছিলাম যে মিউচুয়াল হয়ে গিয়েছে। সেটা আবার ওই যেটা মিথিল বললেন যে সরকার তো ওই সরকার তো আমেরিকার ব্যবসায়ী সরকার, সে তো রাজনৈতিক সরকার না, যে কারণে সে তো এরকম করবে, যে কোনো সময় করতে পারে। এবং এক ধরনের তার মধ্যে এক ধরনের পাগলামি ভাব আছে, যেটা এক এক দিন এক এক আইন বানাচ্ছে নিজের দেশের জন্য, ওই দেশের অভিবাসীদের জন্য, এবং আন্তর্জাতিকভাবে যখন যাকে ইচ্ছে তাকে সে বিপদে ফেলছে। তো সেইখানে সরকারের অর্থ তো এমন নয়, বাংলাদেশের যে অবস্থা শেখ হাসিনা রেখে গেছে, তারপর 18 মাস ইউনূস সরকার কিছুই করতে পারে নাই, কোনো দেশ থেকে একটা কানাকড়ি আনতে পারে নাই, বরং আরও এখানে লুটপাট হয়েছে, টাকা ছাপানো হয়েছে। সেই টাকা ছাপানোর টাকা তো মুদ্রাস্ফীতি আরও বেড়েছে। তো এখন সরকার নিশ্চয়ই একটা অবস্থা রেখেছে, কিন্তু এটাও জনগণকে বুঝতে হবে যে আমরা আমাদের সীমিত অর্থ, সীমিত সম্পদ এবং সীমিত আমাদের রাস্তাঘাট, যেটা বাইরের থেকেও, সেটা সর্বোচ্চ সরকার চেষ্টা করবে। অনেক দেশ আছে সরকারের সঙ্গে বন্ধুত্ব সুলভ আচরণ আছে তাদের সাথে, সেই দেশেও কিছু তেল আছে, কিন্তু ওই হরমুজ প্রণালীর মধ্যে দিয়ে সামনে দিয়ে আসতে গেলেই তো সমস্যাটা ওই জায়গায়। তো যে কারণে বিকল্প রাস্তা ব্যবস্থা করতে হবে, যেটা ওইখান দিয়ে তেলটা আসবে না এটার। এবং সরকারের কাছে নিশ্চয়ই এই 3-4 মাসে জ্বালানি কিছুটা মজুদ আছে। নিশ্চয়ই আমরাও আসলে চাই যে সামনের দিনগুলোতে আমাদের সংকটে যাতে পড়তে না হয়। আলোচনা একটু অন্যরকম নিতে চাই। মোস্তফা মামুন আছেন আমাদের সাথে, সেটা হচ্ছে খেলার খবর। আপনি যেহেতু আছেন, খেলার দিনেই আপনি আমাদের সাথে থাকেন, যার জন্য আমাদের সুবিধা হয়। আজকে আমরা জানি যে তৃতীয় নির্ধারণী যে ম্যাচ, কি মনে হয় ফ্রান্স কি নাকি ইংল্যান্ড, কে তৃতীয় অবস্থানে থাকবে? তবে খুবই দুঃখজনক আসলে।
আমার মনে হয় যে ফ্রান্স এবং ইংল্যান্ডও ঠিক হারা যদি না খুব বেশি ভাবছে না। এই ম্যাচটা আসলে বেসিক্যালি একটা শাস্তি, মানে আর আসলে ফাইনালে কার সম্ভাবনা সবচেয়ে দেখছেন, স্পেন নাকি আর্জেন্টিনা? এখানে তো একটা সিগনিফিকেন্ট আছে যে এমবাপ্পে যেহেতু গোল্ডেন বুটে মেসির খুব কাছাকাছি, ফলে সেদিকে মনোযোগ থাকবে, আমরা দেখবো। এটা হচ্ছে বিষয়। ফাইনালে হচ্ছে যে দল বেশি গোল করবে তারা জিতবে। আবার এটা তো স্বাভাবিক, আমরা জানি, কিন্তু আপনার কাছে কি মনে হয়? না, যেটা বিষয় ডেফিনেটলি আপনি যদি ফুটবলিং পয়েন্টে দেখেন তাহলে স্পেন একটু এগিয়ে আছে। আচ্ছা, আপনার চিন্তা ভাবনা স্পেন এগিয়ে আছে। আমাদের আলোচনা শেষ করতে হবে, সময় খুবই কম। জনাব মিথিল, আপনার দৃষ্টিতে কে ফাইনালে এবার কাপ নেবে? আমার কাছে মনে হচ্ছে যে এবার স্পেন একটু ডিফারেন্ট আচ্ছা স্টাইলে খেলছে, স্পেনের সম্ভাবনাই বেশি মনে হচ্ছে আমাকে। আচ্ছা, আমার কাছে নীলুফার চৌধুরী, মানে আপনার কাছে জানি না খেলা দেখার সুযোগ হয়েছে কিনা, আপনি যে ব্যস্ততার মধ্যে থাকেন। না, তারপরে আমি খেলা দেখি যতটুকু পারি। তো আমি তো মনে করি আর্জেন্টিনা, আচ্ছা, আর্জেন্টিনার একজন ভক্ত পাওয়া গেল। যাক, তারপরেও আমি নতুন কেউ আসলে আমি অখুশি হব তা বলবো না। খেলাটাকে আমরা বাংলাদেশিরা এমন একটা জায়গায় নিয়ে গেছি যে এটার জন্য আমরা বেঁচে থাকবো, মারা যাব, কি কি একটা অবস্থা। ব্রাজিলে যেটা আমরা দেখলাম, অবশ্যই। যেটা ওই দেশে আর্জেন্টিনা গিয়ে দেখেন এত জোয়ার নাই, ব্রাজিলে গিয়ে দেখেন এত জোয়ার নাই যত জোয়ার বাংলাদেশে, যে কারণে আর্জেন্টিনা বলেই ফেলেছে যে বাংলাদেশ সেকেন্ড হোম। হ্যাঁ। তো এই জায়গাটায় আমরা চাই যে যাই জিতুক আমাদের মানুষগুলো যেন ঠিক থাকে, অবশ্যই। কেউ যেন খুশির অতিশয্যে ভেসে না যায়, আবার কষ্টের অতিশয্যে যেন আত্মহত্যা না করে। অবশ্যই, আমরা আসলে সেই চাই, খেলাটা আসলে খেলার মতোই করে যেন হ্যাঁ, হয়। অনেক সেটাই। ধন্যবাদ নীলুফার চৌধুরী নিযুক্ত হয়েছেন। একসাথে মোস্তফা মামুন আপনাকে এবং একই সাথে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ওহিদুল ইসলাম আপনাকেও। আগামীতে কথা হবে। দর্শক, এতক্ষণ আপনার সাথে ছিলেন তার জন্য ধন্যবাদ। দেখা হবে আবার।